This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ শিয়ালদা কোর্টের বিচারক তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে দোষী একজনই, আরজিকর খুন ধর্ষণ মামলায় একজনই দোষী, তিনি সঞ্জয় রায়। একজনের নামেই চার্জশিট দেওয়া হয়েছিল। একদিন পর অর্থাৎ আগামী সোমবার সাজা ঘোষণা করবেন বিচারক। তাই আজ এর থেকে বড় খবর কিছু নেই এবং এই নিয়েই সাধারণ সমাজে জল্পনা, আইনজীবীদের মধ্যে জল্পনা, পাড়ায় পাড়ায় জল্পনা, প্রত্যেক পরিবারে জল্পনা এবং শুধুই কোন সাজা সঞ্জয় রায়ের হবে, মৃত্যুদণ্ড নাকি লাইফ ইমপ্রিজনমেন্ট না যাবজ্জীবন সাজা, এই নিয়েই আজ আমাদের মূল আলোচনা। এখানে এই সন্তোষ মিত্র স্কোয়ারে আমার সঙ্গে যারা অতিথিরা রয়েছেন আলাপ করিয়ে দিই। আমার ডান দিকে রয়েছেন আইনজীবী অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক। একই সঙ্গে আমার বাঁ দিকে রয়েছেন চন্দন চট্টোপাধ্যায়, সিপিএম এর মুখপাত্র, এবং তার পাশে রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপি নেতা এবং রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক। আমরা সরাসরি চলে যাব স্টুডিওতে, কারণ স্টুডিওতে রয়েছেন শুভজিৎ আমার সতীর্থ এবং তার সঙ্গে অন্য অতিথিরা রয়েছেন। তুমি যে কথা বলছিলে যে পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে, দেখো এটা এমন একটা ইস্যু যেখানে আমরা দেখেছিলাম সমাজের প্রত্যেকটা শ্রেণী রাস্তায় নেমেছিল। রাস্তায় যারা দাঁড়িয়েছিলেন রাতের পর রাত জেগেছেন, তাদের হয়তো পাশাপাশি দুজনের মধ্যে রাজনৈতিক মতাদর্শ আলাদা, কিন্তু এই ইস্যুতে তারা রাস্তায় নেমেছেন, এক স্বরে বলেছেন উই ওয়ান্ট জাস্টিস। আমরা দেখেছি কর্পোরেটের ক্রেতা দুরস্ত তারা যেমন রাস্তায় নেমেছিলেন, ঠিক একই রকম ভাবে উত্তর কলকাতার রিক্সা চালক যারা আছেন তারা রাস্তায় নেমেছিলেন দিনের পর দিন। অনিকেত মাহাতো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনিকেত, আরো একবার টিভি নাইন বাংলায় স্বাগত, এবং একটু পরেই আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেবেন প্রথমবার রায় ঘোষণার পর প্রথমবার তিলোত্তমার বাবা মা, একটু পরেই আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দেবেন। রাজা, ধন্যবাদ শুভজিৎ, ধন্যবাদ। আমরা আমাদের বিতর্ক শুরু করব, কিন্তু তার আগে যাদের কথা সবার আগে না শুনলেই নয় তারা হচ্ছেন তিলোত্তমার মা বাবা। এই পৃথিবীর বুকে সব থেকে বেশি ওজনের পাথরটা বুকে চাপিয়ে যারা এতদিন অপেক্ষা করছিলেন, তারা শান্তি পেলেন কি, তারা স্বস্তি পেলেন কি? শুনবো রায় ঘোষণার আগে এবং পরে কি বলেছেন তিলোত্তমার মা বাবা। বিচারের যে প্রথম সিঁড়ি আজকে পার করেছি এবং তিনি যাতে আমরা দ্বিতীয় সহিত করতে পারি সেই ধরনের একটা জাজমেন্ট উনি দেবেন, এই বিশ্বাস আমাদের ছিল এবং তিনি সেটা আমাদের সামনে তুলে ধরেছেন এবং সম্মান সেই জাজমেন্ট দেবেন। বিচারককে ধন্যবাদ দেওয়াটা আমার ক্ষমতা নেই। বিচারক যেভাবে আমাদের এই ব্যাপারটাকে দেখেছেন আমরা তার জন্য খুবই ওনার কাছে কৃতজ্ঞ। সঞ্জয়ের দোষী হলে সন্তুষ্ট অসন্তুষ্টের ব্যাপার নেই, কারণ আমার মেয়ে কোনো কিছু আর ফিরে আসবে না, আমার যা গেছে সেটা আমারই গেছে। এইটা যে বিচার হয়ে যাবে বলে বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে না, তদন্তও শেষ হয়ে যাবে না, তাই আমাদের ধৈর্য হারালে চলবে না, ধৈর্য ধরতে হবে এবং সঠিক বিচার ছিনিয়ে আনতে হবে। দেখুন বাবা যেটা বলেছেন আরো একবার আপনাদের বলে দিই, বিচারের প্রথম সিঁড়ি পার করেছি, বিচারকের কাছে কৃতজ্ঞ, আমার যা গেছে সেটা আমারই গেছে। এবার শুরু করব আমরা আমাদের বিকেলের বিতর্কের প্রথম পর্ব। অনির্বাণ, কি প্রত্যাশা ছিল, কি পাওয়া গেল এই বিচার থেকে? দেখুন, আলাদা করে প্রত্যাশা বলে ওই অর্থে কিছু ছিল না। আমি আইন আদালতেরই লোক, চার্জশিট তৈরি হয় তদন্তের পর সেই তদন্তে সব দিকটা দেখা হয়েছে কি না, এবং দেখা হয়ে থাকলে তার যথোপযুক্ত ডকুমেন্টারি এভিডেন্স বিশেষ করে সেইটা চার্জশিটে রয়েছে কিনা, তার উপর সাক্ষী যারা তারা রয়েছেন কিনা, এইটা দেখাটাই মূল কাজ। সেইটা মোরাললে যতটুকু আমরা জানতে পেরেছি সেটা ছিল। কারণ বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল যারা ফরেন্সিকের ক্ষেত্রে হতে পারে, অন্যান্য ক্ষেত্রে হতে পারে, তারা সবাই মিলে কিন্তু গোটা যা ময়না তদন্ত থেকে শুরু করে ইনকোয়েস্ট রিপোর্ট থেকে শুরু করে বাকি যা ছিল সবটা তারা খতিয়ে দেখে তাদের মতো করে রিপোর্ট দিয়েছেন, সাক্ষ্য দিয়েছেন। সেই সবটা খতিয়ে দেখে বিচারক আজকে রায় দিয়েছেন। ডিফেন্স এক্ষেত্রে সঞ্জয় রায় তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছেন, তার তরফে তিনি বক্তব্য রেখেছেন, তার যিনি আইনজীবী ছিলেন তার মতো করে তিনি আর্গিউ করেছেন। গোটা প্রক্রিয়াটার মাধ্যমে কিন্তু আজকে তদন্ত
পরে ট্রায়ালটা হয়েছে, সেটা শেষ হয়েছে, সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছে। এই যে বিচার প্রক্রিয়ায় যেখানে একটা চেকস অ্যান্ড ব্যালেন্সের জায়গা রয়েছে, সেইটা কিন্তু আমাদের গণতন্ত্রের অত্যন্ত জোরের জায়গা। এটা আমি নতুন করে মনে করিয়ে দিতে চাই যে নিম্ন আদালত অর্থাৎ ট্রায়াল কোর্ট যেটা, সেখানে যেভাবে ট্রায়ালগুলো হয়, হতে পারে অনেক সময় অনেকটা সময় লাগে, কিন্তু দিনের শেষে যারা দোষী সাব্যস্ত হচ্ছেন বা হচ্ছেন না, তারা কিন্তু তাদের আত্মপক্ষ সমর্থনের যথেষ্ট সুযোগ পান। এইটা ভীষণ জরুরি। এক্ষেত্রে সঞ্জয় রায়ও পেয়েছেন, তারপর বিচারক তার মতো রায় দিয়েছেন। বেশ, আত্মপক্ষ সমর্থনে আজকে সঞ্জয় রায় একেবারে শেষ লগ্নে তিনি যে কথাটা বিচারককে বলেছেন যে আমার গলায়, এটা সঞ্জয়ের দাবি, তিনি কোর্টরুমে বলেছেন আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, তাহলে সেই মালার অবশিষ্টাংশ পাওয়া গেল না কেন? ধস্তাধস্তিতে তো মালা ছিঁড়ে যাওয়ার কথা, যদিও আমরা জানি না তার দাবি সত্য না মিথ্যা। চন্দনবাবু, দেখুন, কাদম্বিনীকে একসময় মরিয়া প্রমাণ করিতে হয়েছিল যে তিনি মরেন নাই, আর আজকের বিচারের রায় দেখে গোটা বাংলা সহ গোটা ভারতবর্ষ এবং পৃথিবীর মানুষের কাছে আজকে আবার নতুন করে প্রশ্ন আসছে যে সত্যি সত্যি এই বিচারের কাছ থেকে যা আশা করা গিয়েছিল ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ তা পেল কিনা। আর রইল পড়ে আপনার রুদ্রাক্ষের কথা। এখন এই এত শত কাণ্ডর পর সব পথ শেষে মিলে গেল এসে রুদ্রাক্ষতে এসে এই রুদ্রাক্ষ দেখানো হচ্ছে এতদিন, আর এতদিন ধরে বিচার প্রক্রিয়ার মধ্যে আপনি বলুন, লজিক্যালি ভাবুন, কলকাতা পুলিশ সিবিআইকে তথ্য দেবে, হ্যান্ডওভার করবে, সিবিআই সেই তথ্যের ওপর ভিত্তি করে তথ্য প্রমাণ কোর্টের সামনে পেশ করবে। পুরো ব্যাপারটা যেভাবে ঘটলো, কলকাতা পুলিশ, সুপ্রিম কোর্টেও তো মাননীয় সলিসিটর জেনারেল বললেন যে কলকাতা পুলিশ এক হচ্ছে ট্যাম্পার হয়েছে জায়গাটা, এভিডেন্স, এই যে জায়গায় অকুস্থল সেটা ট্যাম্পার হয়েছে, আর দ্বিতীয় হচ্ছে কলকাতা পুলিশের এভিডেন্সও অনেক জায়গায় লোকানো হয়েছে। তাহলে কোর্ট যদি সেগুলো না পেয়ে থাকে, সেগুলো যদি লোকানো হয়ে থাকে, সিবিআই সেগুলোকে বার করার দায়িত্ব ছিল। সিবিআই সেগুলোর ক্ষেত্রে বার করতে গিয়ে 90 দিনের মাথায় যারা ট্যাম্পার করেছেন, একজন অভিজিৎ মণ্ডল, একজন সন্দীপ ঘোষ, এই গুণধর দুজনকে সিবিআই ছাড় দিয়ে দিল। ফলে এখন দিদি আর মোদি তারা এই বাংলার এই মেয়েটিকে, যার জন্য লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামলেন, পথে নামলেন, রাত জাগলেন, প্রত্যেকের হৃদয় কাঁপলো, তাদের জাস্টিস দেবেন না নিজেদের এই সেটিংয়ের কথা বলবেন, এটাই সামনে আছে। বেশ, জগন্নাথ চট্টোপাধ্যায়, দেখুন, তিলোত্তমা কাণ্ড আসলে পশ্চিমবঙ্গের মানুষের বিশ্বাস এবং তদন্তের বাস্তবতার একটি দ্বন্দ্ব। মানুষের বিশ্বাস একরকম, আর বাস্তবতা যা, তার মাঝখানে ছিল তদন্ত। সেই তদন্তের প্রথম ধাপে একেবারে অভিযুক্ত হিসেবে প্রমাণিত হয়েছেন, দোষী সাব্যস্ত হয়েছেন এক ব্যক্তি। আদালত প্রাথমিক পর্বে সিবিআইয়ের তদন্তে সন্তুষ্টি প্রকাশ করেছেন। পশুখাদ্য কেলেঙ্কারির তদন্তরত বিশিষ্ট যে সিবিআই অধিকর্তা ছিলেন একসময় পার্টনার, সেই উপেন বিশ্বাসও বলেছেন সিবিআইয়ের তদন্ত ঠিক পথে এগোচ্ছে। কিন্তু মানুষ বিশ্বাস করে এখনো পর্যন্ত যে একজনের দুষ্কর্ম এটি নয়, এর সঙ্গে আরো অনেকে জড়িত ছিল। মানুষ বিশ্বাস করে এটি যে ওখানে ঘটনাটি ঘটেইনি, ঘটনা অন্য কোথাও ঘটেছিল, ওখানে নিয়ে এসে দেহটি ফেলে দেওয়া হয়েছিল। তৃতীয়ত, বড় মাথা জড়িত আছে, অর্থাৎ লার্জার কনস্পিরেসি। প্রথম ধাপের পরীক্ষায় সিবিআই উত্তীর্ণ হলে পরেও পরবর্তী ধাপের যে 2-3টি ধাপ রয়েছে, অর্থাৎ আর কেউ জড়িত ছিল কিনা, দ্বিতীয় বিষয় সত্যি ঘটনাস্থল ওটিই ছিল কিনা, এবং তৃতীয়ত যে ষড়যন্ত্র, বৃহত্তর ষড়যন্ত্রে কারা জড়িত তা প্রমাণ করার দায়িত্ব সিবিআইয়ের হাতে। বেশ, জগন্নাথ চট্টোপাধ্যায়, আপনার প্রথম পর্বের বলা শেষ, আমরা স্টুডিওতে ফিরিয়ে দেবো। জগন্নাথ যেটা বলতে চাইছেন, প্রথম পর্বের পরীক্ষায় সিবিআই উত্তীর্ণ। শুভজিৎ, রাজা, একটু আগে তুমি প্রশ্ন করেছিলে, অনির্বাণ যে কথা বললো, অনির্বাণ নিজেও বললেন যে উনি আইনের ছাত্র, উনি নিজে আইনজীবী, প্র্যাকটিসটা করেন, কিন্তু আইনের দোরগোড়ায় যে তথ্য প্রমাণগুলো পৌঁছয় এই ধরনের তদন্তের ক্ষেত্রে তার একটা বৃহৎ অংশ জুড়ে থাকে চিকিৎসা বিজ্ঞান। চিকিৎসক অনিকেত মাহাতো আমাদের সঙ্গে রয়েছেন। অনিকেত, একাধারে যেমন আন্দোলন করেছেন, জুনিয়র ডাক্তার সহপাঠীকে হারিয়েছেন, দিনের পর দিন রোদে পুড়েছেন, বৃষ্টি ভিজেছেন, অনশন করেছেন, তেমনই চিকিৎসা বিজ্ঞানের ছাত্র। অনিকেত, যে কথা বলার, আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে 9 আগস্টের ঘটনাকে কেন্দ্র করে আজকে যে সিবিআই যে প্রাইমারি চার্জশিট দিয়েছিল, সেই বেসিসে সঞ্জয় রায়কে তারা একিউজড হিসেবে ঘোষণা করেছিল, এবং তার ভিত্তিতে, সেই প্রাইমারি চার্জশিটের ভিত্তিতে এবং যা এভিডেন্স তথ্য প্রমাণ সিবিআই দিয়েছে বিচারককে, সেই বিচারক সেখান থেকে বিএনএসএস 64, 66 এবং 105-এ তাকে দোষী সাব্যস্ত করেছে, কনভিক্টেড করেছে এবং সাজা ঘোষণা সোমবার করবে। কিন্তু যে প্রশ্নগুলো থেকে গেল, যে প্রশ্নগুলো আমরা আন্দোলনকারীরা চিকিৎসক হিসেবে যে প্রশ্নগুলো তুলেছিলাম, নাগরিক সমাজও যে প্রশ্নগুলো তুলেছিল, সেই প্রশ্নগুলো কি, সেই প্রশ্নগুলোর সায়েন্টিফিক কোনো গুরুত্ব আছে কি নেই, সেই প্রশ্নটা আমি আজকে রাখতে চাই। যে আমরা শুরুর দিন থেকে বলেছিলাম যে এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনাই বেশি,
কেন আমরা এই কথা বলেছিলাম? আমরা বলেছিলাম একজন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়, তার পক্ষে কীভাবে সে ওই আরজিকর মেডিকেল কলেজে প্রবেশ করলো এবং সে সেখান থেকে থার্ড ফ্লোরে গেল, থার্ড ফ্লোরে থেকে সেমিনার রুমে গেল এবং সেখানে সেই এই ধরনের ঘটনা ঘটালো। একথা যদি সত্য ধরতে হয় তাহলে বলতেই হবে সিবিআইয়ের প্রাইমারি চার্জশিটে যে কথা উল্লেখ করছে সিবিআই, যে এভিডেন্স টেম্পার হয়েছে, এভিডেন্স ডিস্ট্রাকশন হয়েছে, ইনভেস্টিগেশনকে হাসাপ করার চেষ্টা হয়েছে। তাহলে এই তিনটে তার জন্য এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে তারা অ্যারেস্ট করেছিলেন, তারা জামিনে মুক্ত। তাহলে বলতে হবে যে এই যে এভিডেন্স ডিস্ট্রাকশন বা ইনভেস্টিগেশন হাসাপ হয়েছে, এটা কি সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য হয়েছে? এ কথা যদি মানতে হয় তাহলে আজ হাস্যকর জায়গায় হাস্যকর ইনভেস্টিগেশনের দিকে যাচ্ছে। তাহলে আমরা যে কথা বলেছিলাম একাধিক, শুধু কি আমরা এই কথা বলেছি একাধিক? ফরেন্সিকের যে সিএসএফএল রিপোর্ট, সেই রিপোর্টে একাধিক জায়গায় বলা আছে যে অ্যানাল সোয়াব, ভেজাইনা, ভালভাল মপ সোয়াব এবং নিপিল সোয়াব, যে তিনটে সোয়াবে পরিষ্কার মাল্টিপল ডিএনএর প্রেজেন্স আছে। তাহলে যদি একাধিক ব্যক্তি থাকে, যদি একজনেই হয়, তাহলে এই যে মাল্টিপল ডিএনএ আছে এর সায়েন্টিফিক ব্যাখ্যা কী? তাহলে এই ব্যাখ্যাটা আমাকে বলতে হবে, তদন্তকারী সংস্থা সিবিআইকে জানাতে হবে। তাহলে এই প্রশ্নও থাকছে। আবার যে জায়গা থেকে বলছে এমআইএমবি রিপোর্ট, 11 এক্সপার্টের যারা ডক্টরের টিম, তারা বলছেন যে অ্যান্টিমোর্টামের আগে যে ইনজুরি ছিল সেই ইনজুরি থেকে ফাইটিং এবং স্ট্রাগলিং থাকতে বাধ্য, এবং যে আঘাতের মাধ্যমে যে পিএনএসের যে ধারাও দিয়েছেন মাননীয় বিচারক, সেই জায়গা থেকেও বলতে হয় যে আঘাতের চিহ্ন সুস্পষ্টভাবে ছিল। তাহলে সেই জায়গা থেকে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। অন্তত আজকের দিনে যখন আমরা আলোচনা করছি, ঘড়ির কাঁটা 5:10 এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আর নাগরিক সমাজও কিন্তু একই প্রশ্ন তুলছেন। এই মুহূর্তে আমার সঙ্গে বাইরে থেকে রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি, অভিনেত্রী চৈতি ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন এবং রয়েছেন তারাসুন্দরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি। প্রথমে একটু চৈতিদি আপনার কাছে যাই। আপনারা রাস্তায় নেমেছেন, দিনের পর দিন রাস্তায় নেমেছেন, আপনারা একাধিক দফায় রাত দখল করেছেন। আজকের এই দিনটা দেখার জন্য মানে খুশি? না না, মানে খুশি কি করে হব? খুশি হওয়ার তো কোনো জায়গা নেই। তার কারণ এত বড় একটা ঘটনা, মানে খুন এবং ধর্ষণ হয়েছে, এবং সেই খুন ধর্ষণ মানে কোথায় হয়েছে? কোনো একটা ফ্ল্যাটের মধ্যে হয়নি, আরজিকর হাসপাতালে হয়েছে, যেখানে সারা রাত ধরে ইমার্জেন্সি খোলা থাকে, হাজার হাজার পেশেন্টসরা আসে, নার্সরা দৌড়াদৌড়ি করে, ডক্টরসরা দৌড়াদৌড়ি করে। সেখানে একটি লোক যে কিনা খুব বলবান নয়, সে যথেষ্ট রোগা এবং খুবই একটা শক্তিশালী কেউ নয়, তাকে একটি মেয়ে সে ধাক্কা দিল না, তাকে আত্মরক্ষার জন্যে সে মানে চেষ্টা করলো না, মানে এটা কি করে সম্ভব? তাকে আঘাত করলো না। সঞ্জয় তো আর্মস নিয়ে যায়নি, তো সেইটা একটা খুব প্রশ্নের ব্যাপার। এবং এই কখনোই মনে হয়নি যে এই ঘটনাটা, এবং একাধিক বিশেষজ্ঞরা বলেছে, ক্রিমিনোলজিস্টরা বলেছেন যে এটা কখনো একজনের দ্বারা এই কাজ করা সম্ভব নয়। তো কারা তাহলে একজনকে ওই দোষী সাব্যস্ত করে একটা দায়সারা গোছের একটা ভার্ডিক্ট দেওয়া হলো না? তবে এই রকমই একটা ভার্ডিক্ট আমি অন্তত এক্সপেক্ট করছিলাম। তার কারণ মানে যে কোনো জিনিস তো লজিক্যাল একটা ডিডাকশন হয়। তার আগে যে চার্জশিট হয়েছিল তাতে তো আর কারুর নাম মানে প্রশ্ন মানে তার নাম ছিল না, সুতরাং মানে এটাই এক্সপেক্টেড ছিল যে এইরকমই একটা ভার্ডিক্ট হবে। তবে এই ভার্ডিক্ট দিয়ে কিন্তু তিলোত্তমার পরিবার বলছেন চৈতিদি এটা প্রথম ধাপ। আসবো আপনার কাছে, একটু সঙ্গে থাকুন, আপনার কাছে আসবো। তবে আবারও বলছি, অনেক বর্ষিয়ান সাংবাদিক তাদের সঙ্গে কথা হচ্ছিল, তারাও এটা চিন্তা করে উঠতে পারলেন না যে যেখানে দাঁড়িয়ে রাজ্য তদন্তকারী সংস্থা এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দুজনের তদন্ত প্রক্রিয়া নিয়ে আমজনতা, চিকিৎসক মহল, আইনজীবী মহল প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে বাইরে থেকে রয়েছেন তারাসুন্দরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি। মোনালিসা দেবী, শুভজিৎ রয়েছে স্টুডিওয়ে। মোনালিসা দেবী, আপনিও প্রতিবাদে সামিল হয়েছিলেন, আপনি খুব দামি কথা বলেছিলেন যে প্রতিবাদ করতে গিয়ে শুধুমাত্র রাস্তায় যেতে হবে, অমুক জায়গায় যেতে হবে, তমুক জায়গায় যেতে হবে, এমনটা নয়। আমি প্রতিবাদ সত্তা যদি আমার মধ্যে থাকে, কোনো অন্যায় দেখলে আমি যেখানে আছি, ঘরে যদি থাকি, ঘরে বসেও প্রতিবাদটা করতে পারি। প্রতিবাদ হয়েছে, অনেক রকমভাবে প্রতিবাদ হয়েছে। প্রতিবাদের পর আজকের এই দিনটা দেখছেন কিভাবে? আমি এখনো খুব হতাশ নই,
যেটুকু আজকে শুনতে পেলাম, জানতে পারলাম, এটা খুব প্রত্যাশিত আমার কাছে ছিল। আমার কাছে শুধু নয়, সারা পৃথিবীতে যারা এই আন্দোলনকে সামনে রেখে একটা অন্য কিছু ভেবেছিলেন, দিন বদলের কথা ভেবেছিলেন, তাদের প্রত্যেকের কাছেই কিন্তু এরকমই একটা কিছু আসতে চলেছে। এটা একটা আমি বলবো যে সবারই বোধহয় একটা আবছা হলেও এই রূপরেখাটা ছিল। আমার এইটা নিয়ে কোনো প্রশ্ন এই মুহূর্তে নেই, কিন্তু প্রশ্ন যেটা আছে যে আমরা এখনো ভারতবর্ষে যারা আইনকে, যারা বিচার বিভাগকে শ্রদ্ধা করি, সিবিআই এর উচিত আমাদের সেই শ্রদ্ধা যাতে বিঘ্ন না হয় সেটার প্রতি নজর দেওয়া। কারণ তাদের এই যে প্রক্রিয়াটা, বিচারকে যেভাবে তারা মানে তাদের বৃত্তকে যেভাবে তারা সংকুচিত করে রাখলেন, সেটা নিয়ে কিন্তু আমার প্রচণ্ড রকমের ক্ষোভ রয়েছে এবং আমি একেবারেই খুশি নেই। আরেকটা কথা বলি, যেখানে একটি মেয়ে এবং সে কিনা ডাক্তার, সে ধর্ষিতা হয়েছে তার কর্মক্ষেত্রে, তাকে প্রায় একেবারে হত্যা করা হয়েছে নৃশংসভাবে। সেই রায় আমাদের যদি খুব পছন্দেরও কিছু হয়, সেখানে কিন্তু আমাদের আনন্দের কিছু নেই। সঙ্গে থাকুন, আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন, যে কথা বলছিলাম যে এই রায় ঘোষণার পর তিলোত্তমার বাবা মা তারা স্টুডিও চলে এসেছেন, তাদের সঙ্গে কথা বলবো, তাদের কাছে যাব। তবে আমাদের সঙ্গে বাইরে থেকে রয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম, তিলোত্তমার বাবা মা তারাও এসছেন, আপনাদের কাছে যাব, কথা বলবো। তবে একটু আইনজীবী মহলের ব্যাখ্যাটা নিয়ে নেই। ফিরদৌস শামীম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাইরে থেকে। শামীমদা, শুভজিৎ রয়েছি। শামীমদা, আমি জানি না যদি তথ্যগত ভুল না হই, সম্ভবত সুপ্রিম কোর্টে দ্বিতীয় দিন, হিয়ারিংয়ের দ্বিতীয় দিন, জাস্টিস পাদ্রিওয়ালা তিনি একটি মন্তব্য করেছিলেন যে ওই রিপোর্ট দেখার পর, স্ট্যাটাস রিপোর্ট দেখার পর, যে 30 বছরে তিনি এমনটা দেখেননি। আমি জানি না যে সুপ্রিম কোর্টে সিবিআইয়ের তরফ থেকে একরকম রিপোর্ট এবং শিয়ালদা কোর্টে একরকম রিপোর্ট দেওয়া হয়েছে কিনা, এই প্রশ্নও কিন্তু অনেকে তুলতে শুরু করে দিয়েছেন। জানি না টেকনিক্যাল বিষয়টা এরকম হতে পারে কিনা। শামীমদা, দেখুন, আমি প্রথমেই বলি, এই যে তদন্ত প্রক্রিয়া, আরজি করের এই যে মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণ মামলায়, সেখানে কিন্তু তদন্ত প্রক্রিয়া এমনভাবে কলকাতা পুলিশ চালিয়েছিল যে প্রথম দিনই কলকাতা হাইকোর্টে এরকম ঘটনা, একদম বলতে পারেন রেয়ারেস্ট অফ রেয়ার ঘটনা, যে প্রথম দিনই তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হলো। কেন তুলে দেওয়া হয়েছিল? তার কারণ কলকাতা হাইকোর্ট বুঝেছিল যে কেস ডায়েরি দেখে এই তদন্ত একেবারেই কলকাতা পুলিশের হাতে থাকা উচিত নয়। তারপরে সুপ্রিম কোর্ট সেই মামলাটি সুমোটো কগনিজেন্স নেন। তারপরে সেখানে সিবিআই টাইম টু টাইম রিপোর্ট দাখিল করেন। এবং আমার সব থেকে ইন্টারেস্টিং লেগেছিল, যখন প্রথম চার্জশিট দাখিল করেছিল সিবিআই, তখন তারা বলল যে সেখানে এই এভিডেন্স ট্যাম্পার রয়েছে, লার্জার কনস্পিরেসি রয়েছে, এবং এই লার্জার কনস্পিরেসির সঙ্গে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি যুক্ত, এবং তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন বলে তারা কিন্তু প্রথম চার্জশিটে উল্লেখ করলেন। তারপরে ট্রায়াল পর্ব চললো, প্রথমে তার সেই চার্জশিটের উপর ভিত্তি করে চার্জ গঠন হলো, গোটা ট্রায়াল পর্ব চললো। ট্রায়াল পর্ব শেষে আজকে কিন্তু দোষী সাব্যস্ত হলো। এই গোটা ট্রায়াল পর্বে কিন্তু সিবিআই তারা কোনো তথ্য প্রমাণ রাখতে পারলো না আদালতের সামনে, অর্থাৎ কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসির বিরুদ্ধে। তাহলে এখন প্রশ্ন আসছে, তাহলে প্রথম চার্জশিটে কেন এই কথা উল্লেখ করেছিলেন? এখন আমি দুটো কথা শুধুমাত্র বলবো। নিশ্চিতভাবে নির্যাতিতার পরিবার রয়েছেন। আমি গতকালও অন্য একটা টিভি চ্যানেলে বলেছি যে কলকাতা হাইকোর্টে বর্তমানে ওনাদেরই দায়ের করা রিট পিটিশনটি এখনো পর্যন্ত পেন্ডিং, এবং ওনারা সম্ভবত, এবং গতকাল যা কথা হয়েছে, ওনারা একটি ইন্টারলোকেটরি অ্যাপ্লিকেশন করেছে সর্বোচ্চ ন্যায়ালয়ে। আমি এই দুটো প্রসিডিংসের ফেটের উপর অত্যন্ত আশাবাদী এই কারণেই, তার কারণ আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই তপন দত্ত খুন মামলা। সেই তপন দত্ত খুন মামলায় কিন্তু ট্রায়াল সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে সেই ট্রায়ালকে সম্পূর্ণভাবে বাতিল করে আসবো। তিলোত্তমার বাবা মা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেখুন, নাম তো আমরা বলতে পারি না, আইনগত কারণে বলাও যায় না, বলার সুবিধার্থে, দর্শকদের বোঝার সুবিধার্থে আমি কাকু কাকিমা শব্দটাই বলছি, ব্যবহার করছি। প্রথমে একটু আপনার কাছে যাব। কাকু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন।
হ্যাঁ, আপনি রায় ঘোষণার পর আপনার প্রতিক্রিয়াটা একটু আগে জেনে নেই। রায় ঘোষণার পর এটাই প্রতিক্রিয়া যে 3 দিন ধরে যেটা বলে আসছি, বিচারের প্রথম সিঁড়ি আমরা পার করেছি এবং জজ শিয়ালদা কোর্টের যিনি বিচারক তিনি যে আলোকপাত করেছেন এই বিচার ব্যবস্থার উপরে আমাদের যে বিশ্বাস সেটাকে উনি রেখেছেন এবং যাতে দ্বিতীয় সিঁড়িতে আমরা উঠতে পারি বিচার ব্যবস্থার, সেই ব্যবস্থা উনি আশা করি আগামীকাল যে জাজমেন্ট দেবেন সোমবার দিন সেই জাজমেন্টের মধ্যে রাখবেন। কাকিমা, আপনার কাছে একটু যাই। আপনারা বলছেন যে বিচারের প্রথম ধাপ, কেন, মানে এই কথাটা কেন বলছেন? আমাদের মনে হয়েছে প্রথম দিন থেকেই এটা আমি বলছি যে আমাদের মেয়ের দেহ দেখে যেভাবে ও ছিল সেখানে কিছুই হয়নি, কিন্তু তার মাথায় যেভাবে রক্ত জমেছিল সেটা মনে হয়েছিল কিছু মানে শক্ত জায়গায় আঘাতের ফলে সেগুলো হয়েছে, কিন্তু যে ডায়ার্সে শুয়েছিল সেটা নরম ছিল। সেটা থেকে মনে হয়েছিল যে কেউ একা এসে হসপিটালে, একটা জনবহুল হসপিটাল, সেখানে 24 ঘন্টা নার্স, গ্রুপ ডি এবং মানে পেশেন্ট সব ভর্তি থাকে। হসপিটালের বাইরে থেকে কেউ একজন এসে ঘটনাটা ঘটিয়ে যাবে আর ভেতরের কেউ কিছু জানতে পারবে না, এটা একদম অস্বাভাবিক। তাই আমরা মনে করছি বিচারের ধাপ রয়েছে, কারণ তদন্ত এখনো শেষ হয়ে যায়নি আমরা মনে করছি। কাকু, আপনার কাছে একটু যাই। আপনারা আপনাদের সঙ্গে রাজ্যের তদন্তকারী সংস্থা মানে কলকাতা পুলিশ, তারাও নিশ্চয়ই কথা বলেছিলেন যে কদিন তদন্ত করেছিলেন ওই 5 দিন, এবং সিবিআইয়ের আধিকারিকরাও গেছেন, নিশ্চয়ই কথা বলেছেন। আপনারা দুজনের কারোর ওপরই আস্থাটা রাখতে পারলেন না কেন? কি মনে হয় আপনারা যে অভিযোগ করেছিলেন বা আপনারা যে প্রশ্ন তুলেছিলেন বা আপনারা যে দাবি করেছিলেন সেটা কি কেউই মান্যতা দিচ্ছে না? কলকাতা পুলিশের কথা তো এইমাত্রই যে একজন আইনজীবী আপনাদের বললেন, ফিরদৌস তামিম বললেন যে প্রথম দিন হাইকোর্ট শুনেই মামলাটা সিবিআইকে দিয়েছিল, কিন্তু সত্যি কথা বলতে কি আমরা কিন্তু সিবিআই চাইনি, আমরা চেয়েছিলাম হাইকোর্টের সুপারভিশনে কোনো স্পেশাল অফিসার দিয়ে তদন্ত করাতে, কিন্তু হাইকোর্ট সিবিআইকে ভালো মনে করে সিবিআইকে দিয়েছিল। এই জন্যই আমরা আবার হাইকোর্টের সামনে 54টা কোশ্চেন রেখেছি, তার উত্তর আমরা হাইকোর্টের কাছেই চেয়েছি। হাইকোর্ট কার কাছ থেকে সেই প্রশ্নের উত্তর দেবে হাইকোর্টকেই বলতে হবে, কিন্তু হাইকোর্টের যে সমস্যাটা যেহেতু কেসটা সুপ্রিম কোর্ট সুমোটো নিয়েছে সেই জন্যেই সেখান থেকে আমাদের ক্লারিফিকেশান নিয়ে আসতে হবে যে হাইকোর্ট এই মামলা শুনতে পারবে কি না, সেটাই আমরা চেষ্টা করছি। সোমবার দিন হয়তো সুপ্রিম কোর্টে শুনানি হবে। যদি সুপ্রিম কোর্ট হাইকোর্টে মামলাটা ফিরিয়ে দেন মহামান্য আদালত, তাহলে আমাদের সমস্ত বিষয় শুনবেন এবং চেষ্টা করবেন প্রকৃত অপরাধীরা এখনও সামনে আসেনি। ডিএনএ টেস্ট যেটুকু দেখবেন আপনার ভাইরাল হয়েছে এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পেরেছি, সিবিআই আমাদের কোনোদিন বলেনি। ডিএনএ টেস্টে যে রিপোর্ট দেখা যাচ্ছে অন্যের উপস্থিতি পরিষ্কার বোঝা যাচ্ছে। যারা প্যাথোলজির ছাত্র এবং ডিএনএ বিশেষজ্ঞ আমাদের সঙ্গে কথা বলেছেন, সেখানে অন্যের উপস্থিতি একদম পরিষ্কার আছে। আমাদের তো প্রথম দিন থেকেই ধারণা যে একা সঞ্জয়ের পক্ষে ঘটনা সম্ভব নয়, অনেক লোক আছে জড়িত এবং চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের লোক আমার মেয়ের এই খুন ধর্ষণের সঙ্গে জড়িত আছে। চেস্ট মেডিসিনের মানে আপনাদের কি মনে হয় সন্দেহ কাদের দিকে? সন্দেহ যার পোস্টমর্টম রিপোর্টে সকাল 6টা থেকে রাত্রির 12টার মধ্যে আমার মেয়ের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। এইবার ওই 6 ঘন্টা যারা আমার মেয়ের সঙ্গে ছিল তার মধ্যে ওই 2জন পিজিটি, একজন হাউস স্টাফ এবং একজন ইন্টার্ন, এরা তো অবশ্যই ছিল। তাদের তো হেফাজতে নিয়ে সিবিআই জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল। সিবিআই তাদের বলছে লাইট ডিটেক্টর টেস্ট করেছি, ভয়েস স্যাম্পেল করেছি, কিন্তু ডিএনএ রিপোর্ট যে কী করেছে সেটা কিন্তু সিবিআই আমাদের কখনো বলেনি। সিবিআই আজ পর্যন্ত আমাদের কাছে কোনো কিছু তদন্তের গতি প্রকৃতি সম্বন্ধে কোনোরকমভাবে মুখ খোলেনি। যখনই আমরা আমাদের বাড়িতে আসলে জিজ্ঞেস করতাম তখনই বলতো তদন্ত আগে বাড়ছে। কি আগে বাড়িয়েছে সে তার প্রতিফলন আজ পর্যন্ত আমরা দেখতে পাইনি। বেশ, কাকিমা আপনার কাছে একটু যাই। আপনারা বারবার বলছেন যে সিবিআইয়ের প্রতি আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে, অন্তত আজকের দিনে দাঁড়িয়ে সম্পূর্ণ আস্থা রাখতে পারছেন না। সিবিআই এখনো ক্রাইম সিনই কোথায় সেটা বুঝে উঠতে পারেনি, কারণ
সিএফএসএল রিপোর্ট বলছে যেভাবে দেহটা ছিল এবং ওখানে যে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই, তাই ওখানে এই খুন ধর্ষণ ঘটেনি। তাহলে সেমিনার হল ঘটনাস্থল নয়, তাহলে সিবিআই কি তদন্ত করেছে? পুলিশ 5 দিনে যেটা করেছিল সিবিআই সেটাতেই তকমা লাগিয়েছে। তাছাড়া সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে যে ধরেছিল সেখানেও পুলিশ সিবিআই চার্জশিটই দিল না। 90 দিন পার হওয়ার পরেও তাদের চার্জশিট দিল না। তাহলে কি তাদের বিরুদ্ধে কোনোই তথ্য প্রমাণ ছিল না, এমনিই তাদের ধরে নিয়েছে? এটা তো সিবিআইকেই আমার কোশ্চেন। সিবিআই আমাদের সঙ্গে কখনো কোনো যোগাযোগ করে না। আগে একটু ফোন করলে ধরতো, এখন তাও ধরে না। কি তদন্ত করেছে ওরাই জানে। সিবিআই ফোন ধরে না, আগে ফোন ধরতো, এখন আপনাদের ফোন ধরে না। ধরে না, এই জন্যই আমরা সিবিআইয়ের উপরে বিশ্বাস হারিয়েছি। এই কারণেই সিবিআইয়ের উপরে আপনারা বিশ্বাসটা হারিয়েছেন। আমরা আলোচনা চালিয়ে নিয়ে যাব, কারণ আবারও বলছি বহু বর্ষিয়ান সাংবাদিক তাদের সঙ্গে কথা হচ্ছিল, তারাও মনে করতে পারলেন না, স্মরণ করতে পারলেন না যে এমন কোনো মামলা যে ক্ষেত্রে রাজ্যের তদন্তকারী সংস্থা এবং কেন্দ্রের তদন্তকারী সংস্থা উভয়েরই তদন্ত নিয়ে সংশয় প্রকাশ করছে নাগরিক সমাজ, চিকিৎসক সমাজ, আইনজীবী মহল। দেখুন, শেষ 5 মাসে পশ্চিমবঙ্গে ফাঁসির মৃত্যুদণ্ডের প্রায় ধুম লেগেছে বলা চলে সাজা ঘোষণার ক্ষেত্রে। 5-6টা মাসের আপনাদের একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স দিয়ে দিই, তারপর তিলোত্তমার মা বাবা যা বলেছেন তার উপর অতিথিদের মতামত জানতে চাইব। দেখুন, মাটিগাড়া নাবালিকা ধর্ষণ খুন অপরাধ 21শে অগাস্ট 2023-এ হয়েছিল। 6ই সেপ্টেম্বর 2024, 1 বছর 17 দিনে দোষী সাব্যস্ত হয়েছে অভিযুক্ত। তার শেষতম যেটা স্ট্যাটিস্টিক্স গতকাল, এটা হলো গুড়াপে যে কেসটা হয়েছিল নাবালিকার ধর্ষণ খুন অপরাধ 24শে নভেম্বর 2024, 15ই জানুয়ারি 2025, 52 দিনের মধ্যে দোষী সাব্যস্ত। আমরা যদি এখন সবটা বলতে চাই অনেক সময় চলে যাবে, কিন্তু মাত্র কোনোটা 59 দিন, কোনোটা 62 দিন, কোনোটা 1 বছর, একটা অবশ্য কেস আছে 6 বছর, প্রত্যেকটাই কিন্তু পক্সো মামলা। সুতরাং এটাও এই বিতর্কের একটা বিষয় হতে পারে যে যদি সোমবার আরজি করের ক্ষেত্রেও দোষীর ফাঁসি বা মৃত্যুদণ্ড হয়, তাহলে 5 মাসে 7টা ফাঁসি এই পশ্চিমবঙ্গ দেখবে, অর্ডার বলছি, দোষী সাব্যস্ত করার পর নির্দেশ। তিলোত্তমার মা বাবা যেটা বলছেন যে সিবিআই এর ওপর তারা আস্থা হারিয়েছেন, সিবিআই নাকি ফোন ধরে না। আমি সরাসরি জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপির মুখপাত্রের কাছে চলে যাব। জগন্নাথবাবু, তোর সাংঘাতিক অভিযোগ, এখনো তো তদন্ত প্রক্রিয়া এক অর্থে পুরোটা শেষ হয়নি। তিলোত্তমার বাবা মায়ের মানসিক অবস্থা আজকের দিনে যা হওয়া, যে অবস্থায় রয়েছে, তাতে আমার বাড়ির, আমার মা, আমার স্ত্রীরও, আমার বোনেরও মনোভাব একই। বিচার কবে পাবে, কত দ্রুত পাবে, বিচার সম্পূর্ণ হবে কিনা। তাই এরকম একটি সময়ে তারা যা বলছেন তা বলতেই পারেন, কিন্তু তিলোত্তমার বাবা এবং মা তাদের বুঝতে হবে যে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে, তার নজরদারি করছে খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। সিবিআই তদন্তের গতি প্রকৃতি 4টি স্ট্যাটাস রিপোর্ট দিয়ে সিবিআই প্রধান বিচারপতির বেঞ্চে দিয়েছে। সিবিআই তদন্ত করে ট্রায়াল কোর্টে অর্থাৎ নিম্ন আদালতে তাদের তদন্ত রিপোর্ট দিয়েছে, চার্জশিট দিয়েছে। আজকে ওই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার সময় আদালত সিবিআই তদন্তে সন্তুষ্টি প্রকাশ করেছে, কিন্তু আপনাদের মতোই আমরাও সিবিআই তদন্তে সম্পূর্ণ সন্তুষ্ট নয়। কিন্তু মনে রাখবেন যে আমি প্রথমেই বলেছি যে মানুষের বিশ্বাস এবং বাস্তবতা তার মাঝখানে রয়েছে তদন্ত, এবং ভারতবর্ষে এরকম রোমহর্ষণকারী আরও কিছু ঘটনা, যেমন জেসিকা লাল, প্রিয়দর্শিনী মাট্টু, একই সঙ্গে সিঙ্গুরের যে তাপসী মালিক হত্যাকাণ্ড ঘটেছিল, তৎকালীন সময়ে মাননীয়া যাকে ধর্ষণ করে খুনের ঘটনা বলেছিলেন, সামাজিক চাপ এবং তদন্তের মাঝে সেই সময় সিপিএমের জোনাল কমিটি সেক্রেটারি সুহিত দত্তকে অভিযুক্ত প্রমাণ করেছিল আদালত, কিন্তু উচ্চ আদালতে গিয়ে সেই তদন্ত কিন্তু অ্যাকুইটেড হয়ে গেছিলেন ওই কৃষক নেতা, ওই জোনাল কমিটি নেতা কিন্তু ছাড় পেয়েছিলেন। তাই তদন্তের উপর ভরসা হারালে চলবে না, ধৈর্য রাখুন। আপনার মানসিক স্থিতির সঙ্গে আমরা একমত, কিন্তু ভারতবর্ষের আইন ও বিচার ব্যবস্থা এবং তদন্তকারী সংস্থার উপর জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপি জগন্নাথ চট্টোপাধ্যায়ের মুখ থেকে এই বাক্যটা শোনা, এটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে তারাও সম্পূর্ণ
এখনও সম্পূর্ণ তারা সন্তোষের জায়গায় পৌঁছতে পারেননি সিবিআই তদন্ত নিয়ে। চন্দনবাবু, দেখুন, আমি একটা কথা বলছি যে তার মা বাবা সিবিআই তদন্তের ওপর বা আজকে রায় বেরোলো তার ওপর আজকে রাগ করছেন এমনটা নয়, কারণ তারা অনেক দিন ধরে দেখছেন যে মা বাবার বয়ান না নিয়ে, তাদের সাক্ষ্য প্রমাণটাকে কোর্টের সামনে না হাজির করে, তারা তো অদ্ভুত লাগছে তাদের কাছে যে আমাদের মেয়ে মারা গেল, আমাদের কোনো জিজ্ঞাসাবাদ করে আমাদের কোনো সাক্ষ্য প্রমাণ নেওয়া হবে না, সেগুলো কোর্টের সামনে রাখা হবে না, যে হয়তো হতেও তো পারে নির্যাতিতা তার মা বাবাকে এমন কিছু কথা বলেছিলেন, সেখান থেকে কোনো ক্লু যাই হোক। এবার দ্বিতীয়, এতটাই সিরিয়াস সিবিআই যে দেখুন, যিনি চিফ আইও, যাকে বাইরে থেকে নিয়ে আসা হলো, কলকাতা পুলিশ তদন্ত করতে পারবে না বলে সিআইডিকে দেওয়া হয়, সিআইডি পারবে না বলে সিবিআইকে দেওয়া হয়, সিবিআই এর স্পেশাল অফিসার সীমা পাহুজাকে নিয়ে আসা হলো, তিনি আজকে কোর্টে এলেন না। এর আগেও শিয়ালদা কোর্ট তো বারবার বলেছিল যে সিবিআই সিরিয়াস নয়। না, দাঁড়ান, ওর বাবা মায়ের কতগুলো কারণ আছে। সিএফএসএল রিপোর্টে যখন দেখা গেল অন্য কতগুলো ওখানে ডিএনএ পাওয়া গেল, কি করলো সেই ডিএনএগুলো কারা? আজ পর্যন্ত বিচার হলো সিসিটিভিতে যখন 3-4 সিসিটিভি মিসিং আছে প্রায় 30 মিনিটের বিচার হলো, পিএম রিপোর্টে রক্ত, যে রক্ত অকুস্থলী ওটা নয়, বিচারিতাগুলো করছে সিবিআই এবং কলকাতা। এটা মানুষকে আমি এখানে অনির্বাণের কাছে একটা প্রশ্নের উত্তর নেব যেটা অত্যন্ত ডিবেটেবল, যে এই যে 5-6 মাসের মধ্যে এতগুলো এক্সিকিউশন কবে হবে আমরা জানি না, কিন্তু এতগুলো যেগুলো পুলিশ দেখেছে, রাজ্য পুলিশ দেখেছে, এবং পোস্ট আরজিকর দেখুন 3-3টে ঘটনায় মৃত্যুদণ্ডের সাজা, এই এত ফাস্ট রাজ্য পুলিশ হলো কি করে এবং কেনই বা হলো? না দেখুন, রাজ্য পুলিশ তার মতো করে কাজ করেছেন। আপনি আজকে বিজেপি বলছে সিবিআইয়ের ওপর ভরসা নেই, তো মশাই লাফিয়ে গিয়ে সিবিআই তো আপনারাই চান। আপনাদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য গিয়ে সিবিআই করে, আর তারপর অভিজিৎ গাঙ্গুলির মতো বিচারকরা সিবিআই দিয়ে দেয়। এ তো আমরা বারবার দেখেছি। এখন আর ভরসা নেই ওসব বললে হবে? মানুষ স্পষ্ট দেখতে পাচ্ছে যে সিবিআই ইডিকে কাজে লাগিয়ে আপনারা যা কাজ করেছেন তার আজকে ফল ফলছে, আর অন্য কিচ্ছু নয়। আপনাদের বিশ্বাসযোগ্যতা সিবিআই একসঙ্গে নিয়ে পুরো ডুবে গেছে। এবার আপনি যে প্রসঙ্গে এলেন যে মৃত্যুদণ্ডের রায় হচ্ছে, দেখুন হতে পারে এর মধ্যে কয়েকটা পক্সো ম্যাটার রয়েছে, কিছু হয়তো রয়েছে বিএনএস এর ক্ষেত্রে, যেটা জুলাইয়ের 24 জুলাই মাসের পর থেকে হয়েছে। পক্সো স্পেশাল অ্যাক্ট এবং বিএনএস এর ক্ষেত্রেও আইপিসির তুলনায় কিন্তু এই সাজার যে অভিঘাত বা ওজন আমি যদি বলি সেটা বাড়ানো হয়েছে। মানে যে ক্ষেত্রে ধরুন 10 বছর ছিল, মানে তাতে সময়টা এত ফাস্ট কি করে হয়? মানে পুলিশ অনেক তাড়াতাড়ি কেস সাজাতে পেরেছে এবং চার্জশিট দিয়েছে, এটাও দেখা যাচ্ছে। যখন তদন্ত করেছে তার মতো দক্ষতার সঙ্গে করেছে। কোর্ট যে রায় দিয়েছে সেটা আইনের উপর ভিত্তি করে করেছে, যেখানে মৃত্যুদণ্ডের অপশন রয়েছে। তাই না রাজা, এটা গুতোর চোটে, এটা জনগণ বিরোধীরা বলছে এটা গুতোর চোটে, এটা গুতোর চোটে। আমি আবার শুভজিৎকে ফিরিয়ে দেব স্টুডিওতে। শুভজিৎকে আবার স্টুডিওতে রাজা অনির্বাণ আইনের ছাত্র, কিন্তু অনির্বাণ ওই বিষয়টা লুফে নিলেন আর কি, যে তিলোত্তমার বাবা মা সিবিআইয়ের ওপরে অনাস্থা প্রকাশ করছেন। তিলোত্তমার বাবা মা এবং নাগরিক সমাজের একটা বড় অংশ, চিকিৎসক মহল, তারা কিন্তু পাশাপাশি রাজ্য তদন্তকারী সংস্থা কলকাতা পুলিশ, তাদের প্রতি একটা অনাস্থা প্রকাশ করেছেন। অনিকেতের কিছু বলা আছে, আসবো অনিকেত তোমার কাছে। তবে তার আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজা, যে কথা বলছিল গুড়াপে ওই নির্যাতিতার পরিবার 52 দিনের মাথায় গতকালই সাজা ঘোষণা হয়েছে। গতকাল জন্মদিন ছিল ছোট্টটার। বাইরে থেকে রয়েছেন ওর বাবা মা, ওর বাবার কাছে প্রথমে যাই। কাকু শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ আমি পাচ্ছি। আপনি কাকিমা শুনতে পাচ্ছেন না? আপনাদের ক্ষেত্রে তদন্ত করেছিল পুলিশ, এই ক্ষেত্রে প্রথমে পুলিশ 5 দিনের মাথায় তদন্তভার সিবিআইয়ের কাছে চলে যায়। আপনারা সন্তুষ্ট পুলিশের তদন্তে? হ্যাঁ হ্যাঁ, খুব সন্তুষ্ট আর খুব আশাবাদী যে পুলিশের ওপরে ভরসা রেখে আমার কাজটা সম্পূর্ণ হয়েছে। এই ক্ষেত্রে পুলিশ, তারপরে সবাই, যার নাম বলবো না তারই মানে রাগ হবে, সবাই পাশে যাচ্ছে। কাকিমা, আপনি যেমন বাইরে থেকে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন তিলোত্তমার বাবা মা। মানে আপনারা যে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই একই যন্ত্রণার মধ্যে দিয়ে এনারাও যাচ্ছেন। তাদের সঙ্গে কথা বলবেন? কথা বলতে চান? কিছু বলতে চান তাদের উদ্দেশ্যে? হ্যাঁ বলতে চাইছি। বলুন, শুনতে পাচ্ছেন ওনারা। দেখুন, আমার তো 5 থেকে 5.5 বছরের বাচ্চা, 5 থেকে 5.5 বছর বয়স বাচ্চাটার। আমার যদি এতটা কষ্ট হয়, তাহলে ওনাদের দেখুন বয়স গেছে, পড়াশোনা করিয়েছে, পড়াশোনা শিখিয়ে ডাক্তারি করেছে, কতটা কষ্ট হচ্ছে। ওই জন্যই আমি বলছি যে যারা অন্যায় করেছে
তাদের যেন শাস্তি কিংবা সাজা পায়। কাকিমা, মানে তিলোত্তমার মা, কাকিমা আপনি শুনলেন গুরাপের ছোট্টটা জন্মদিন ছিল গতকাল, 52 দিনের মাথায় আদালতের এই রায়। মানে আপনারা যে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন, একই যন্ত্রণার মধ্যে দিয়ে ওনারাও গেছেন, ওরা যাচ্ছে না এখনো, অপূরণীয় ক্ষতি। শুনতে পাচ্ছেন কাকিমা? তিলোত্তমার মা কাকিমাকে কথা বলছি। নমস্কার, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, সবাই সবার কথা শুনতে পাচ্ছে, বলতে পারেন। হ্যাঁ নমস্কার। আপনিও যেমন এক কন্যাহারা মা, আমিও এক কন্যাহারা মা, তাই হ্যাঁ মানে কিছু বলার ভাষা নেই, যন্ত্রণাটা দুজনের একই। হ্যাঁ হ্যাঁ সত্যি তো এই যন্ত্রণা, মানে আমরা সকালে বলছি যে যারা অন্যায় করেছে, বলুন বলুন, যারা অন্যায় করেছে তাদের সাজা যেমন তেমন ফাঁসিটাই প্রয়োজন, যাতে আরও কেউ কোনো মানুষের ওপরে অন্যায় করার আগে দুবার ভাবে। অবশ্যই অপরাধী যারা যারা আছে সবাইকে সামনে এনে প্রকৃত সাজা দিতে না পারলে এই ঘটনা বন্ধ করা যাবে না। আমি যেমন কন্যাহারা হয়েছি, আর কেন বাবা মা যেন কন্যাহারা না হয়, সেই জন্য আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে। কাকু, হ্যালো, হ্যাঁ বলুন। বলছি যে ওনাদের যখন আসামি ধরা পড়েছিল, তখন ওনারা একটা বিস্ময় প্রকাশ করেছিলেন যে আরজি করে এত বড় একটা কেস তারা বিচার পাচ্ছে না, আমরা কি বিচার পাবো? এখানে বলি, অপরাধী যারা, আমার মেয়ের মানে হত্যাকাণ্ডের সঙ্গে, আমার মেয়ের ধর্ষণ কিন্তু আসল উদ্দেশ্য নয়, আমার মেয়েকে মেইন হত্যা করা হয়েছে, তো মার্ডার আমার মেয়ের ব্যাপারটা, আর ওনাদের মেয়েকে হচ্ছে মার্ডার। আমাদের যারা অপরাধ করেছে এবং যারা যারা এই অপরাধের সঙ্গে যুক্ত এখন হয়েছে, তারা সবাই অনেক প্রভাবশালী। কেননা আমাদের সুইসাইডের খবর দিয়ে ডেকে নিয়ে গিয়ে সেমিনার রুমের বাইরে 3.5 ঘন্টা বসিয়ে রাখা হয়েছে। সেখানে ক্যালকাটা পুলিশের প্রধান সিপি বিনীত গোয়েল, এসিপি মুরলীধর শর্মা এবং হোমিসাইডের একজন ইন্সপেক্টর সোফিয়া মল্লিক সবাই উপস্থিত ছিলেন। যখন আমরা ওনাদের দেখেছি, তখন আমরা ভেবেছি তদন্ত ঠিকঠাক মতন হচ্ছে, ঠিক আছে, কিন্তু ওনারা যে তথ্য প্রমাণ লোপাটের জন্য ব্যস্ত ছিলেন, প্রভাবশালীদের আড়াল করার জন্যে, সেটা আমরা বুঝতে পারিনি। সিবিআইকে যখন মামলাটা হাইকোর্ট দিয়ে দিল, সিবিআই চার্জশিট দিল, চার্জশিটের মধ্যে একটা পয়েন্ট লিখল, গভীর ষড়যন্ত্র, এবং এই টালা থানার ওসি এবং প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এরা কেসটাকে হাসাপ করেছে। মানে তারপরে গভীর ষড়যন্ত্র, হাসাপ, অ্যাভয়েডমেন্টও লিখলো, কিন্তু 90 দিন চলে যাওয়ার পরেও, এই সমস্ত কথা লেখার পরে, চার্জশিটে লেখার পরেও 90 দিন পরে কিন্তু সিবিআই এদের বিরুদ্ধে চার্জশিট দিল না। এবং কোনো দিন সিবিআই আমাদের কাছে এই সমস্ত সিএফএসএলের রিপোর্ট প্রকাশ্যে আনেনি। আমরা এই সংবাদ মাধ্যম এবং বিভিন্ন সমাজ মাধ্যমের চ্যানেলগুলো থেকে পরে জানতে পারি এবং ডিএনএ রিপোর্টগুলো উদ্ধার করি, এবং ডিএনএ বিশেষজ্ঞর কাছে আমাদের ওখানেই সোদপুরে একজন আছেন, উনি আমাদের সঙ্গে কথা বলেন এবং তিনি একদম দেখিয়ে দেন যে অন্যের উপস্থিতি আছে। কিন্তু সিবিআই কোনো কিছুতেই স্বীকার করতে চাইছে না, একমাত্র সঞ্জয়ই দোষী এটা প্রমাণ করার চেষ্টা করছে প্রথম থেকে। এবং আমাদের যারা প্রথম লয়ার ছিলেন, সেকেন্ড লয়ার ছিলেন বৃন্দা গোভার অ্যান্ড তার অ্যাসিস্ট্যান্টরা, তারাও এই একই জিনিসটা আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলেন। সেই জন্য আমরা একটু কিছুটা পেছন দিকে চলে গেছিলাম এবং তার জন্য আমাদের সুপ্রিম কোর্ট নতুন করে মামলা করতে হয়েছে, হাইকোর্টেও মামলা করেছি এবং লোয়ার কোর্টে তো আজকে একটা সাজা ঘোষণা হলো, দোষী সাব্যস্ত করা হয়েছে, সাজা ঘোষণা হবে সোমবার দিন।
যারা যারা যুক্ত, সঞ্জয় যুক্ত এবং আরও অনেকে যুক্ত আছে। সঞ্জয়ের তো মনে হচ্ছে কঠোর শাস্তি হবে, এবং যারা ভবিষ্যতে এই আমার মেয়ের হত্যার সঙ্গে যুক্ত তারা সবাই সামনে আসুক এবং একটা সঠিক বিচার আসুক, তবেই আমরা বিচার পাবো বলে মনে করছি। আপনি একটা বিষয় হাইলাইটস করলেন কাকু, মানে তিলোত্তমার বাবা, কাকুকে বলছি, আপনি বললেন যে মানে যেটা বলার চেষ্টা করলেন, ইঙ্গিত দিলেন যে গুরুপের সঙ্গে এটাকে মানে আরজিকর ঘটনাকে গুলিয়ে ফেলাটা ঠিক হবে না, ওটা ছিল রেপ, এটা মার্ডার দেন রেপ। আসবো তবে তার আগে অনিকেত অনেকক্ষণ ধরে কিছু বলার চেষ্টা করছে, অনিকেতের বোধহয় প্রশ্ন আছে কারোর কাছে। হ্যাঁ, না প্রশ্ন সেভাবে নয়, যে জায়গাটা বলার সেটা হচ্ছে যে যেন দেখানো হচ্ছে যে কলকাতা পুলিশের হাতে ইনভেস্টিগেশন থাকলে কত ভালো ইনভেস্টিগেশন হতো। কিন্তু আমরা প্রথম দিন যেদিন ছিলেন এবং কাকু কাকিমা এখানে যে কথা বললেন সে কথা একদম সত্য, আমরাও সেখানেই ছিলাম। তারা সেই জায়গা থেকে এটা পরিষ্কার, যখন ওই ঠিক 2:30টার সময় একটা র্যাপ আসে এবং ওইখান থেকে আমাদের জুনিয়র ডাক্তারদেরকে ফাঁকা করে দেওয়ার চেষ্টা করে, ঠিক সেই সময়টাই আমরা যে প্রশ্নটা তুলেছিলাম যে আপনি পরিষ্কারভাবে বলুন যে ওই আমাদের উল্টো দিকে সেমিনার রুমের উল্টো দিকে ডিসি নর্থ দাঁড়িয়েছিলেন, আমরা এই প্রশ্নটাই রেখেছিলাম যে আপনি এতক্ষণ অবধি অতিবাহিত হওয়ার পরেও আপনি বলতে পারছেন না কেন যে অ্যাকচুয়ালি কী হয়েছে। আমরা চিকিৎসক হিসেবে আমরা যেটা মনে করছি বা আমরা যেটা দেখতে পাচ্ছি, তারপরেও আপনাদের দিক থেকে কোনো কংক্রিট বক্তব্য আমরা পাচ্ছি না কেন। কাকু কাকিমা যে কথা বললেন একদম সত্য, এবং এটাই হয়েছিল যে তাদের দিক থেকে কোনো প্রশ্ন উত্তরের জায়গা থেকে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত তারা জানাতে পারছিলেন না। সেই জায়গা থেকে আমাদের সন্দেহ হয় এবং আমরা জুডিশিয়াল ইনকোয়ারি দাবি তুলেছিলাম যে জুডিশিয়াল প্রসেসে এর ইনকোয়ারি হলে হয়তো আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। হ্যাঁ, কোর্ট মনিটর সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে, সিবিআই নিয়ে যাবতীয় যে প্রসঙ্গ এবং যে কথাটা আজকের দিনে বলাটা অত্যন্ত জরুরি এবং প্রাসঙ্গিক বলে আমি মনে করি, সেটা হচ্ছে যে সঞ্জয় রয় অভিযুক্ত, বায়োলজিক্যাল এভিডেন্স আছে, তার সিবিআই প্রাইমারি চার্জশিট দিয়েছে, তাকে আজ মাননীয় বিচারক যা দিয়েছেন, এটা বিচারের পথের ন্যূনতম পদক্ষেপ মাত্র। কিন্তু যে সিএসএফএল-এর রিপোর্টে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে একাধিক ব্যক্তি এখানে জড়িত থাকার সম্ভাবনা আছে, এভিডেন্স টেম্পার হয়েছে, ইনভেস্টিগেশন হাসাপ করার চেষ্টা হয়েছে, এভিডেন্স ডিস্ট্রাকশন হয়েছে, তার রেপ অ্যান্ড মার্ডারের মতন ঘটনায় এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি যারা অভিযুক্ত, তারা আজ প্রকাশ্যে বাইরে কেন? তাদের এগেনস্টে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হচ্ছে না কেন? তাদের জায়গা থেকে ক্রিমিনাল প্রসিডিং শুরু হচ্ছে না কেন? আরো যারা যারা অভিযুক্ত ছিল, আমরা যে সকাল থেকে যে প্রশ্নগুলো তুলছি অনেকেতে, যে নাগরিক সমাজ তারা আবার রাস্তায় নামবে কিনা, চিকিৎসকরা রাস্তায় কতদিন ধরে থাকবেন, ঠিক একই রকমভাবে আমরা এটাও প্রশ্ন তুলছি যে সিবিআই কি ফার্দার ইনভেস্টিগেশন করবে না সিবিআই মোটামুটি এখানে ইতি টেনে দেবে। অবশ্যই নজর থাকবে। বাইরে থেকে আরেকজন আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন, অভিনেত্রী মক্কা শুভজিৎ রয়েছি। আমার মনে পড়ে যাচ্ছে সেই দিনটা রোববার বাইপাসে, সেখানে আপনি তারস্বরে বলছেন উই ডিম্যান্ড জাস্টিস, উই ডিম্যান্ড জাস্টিস। অনেকে গলা মেলাচ্ছে আপনার সঙ্গে, জাস্টিস পেলেন? সাউন্ডটা আসছে না, ঠিক সাউন্ড আসছে না, শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন এবার? না, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পিসিআর যোগাযোগ করার চেষ্টা করবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাইরে থেকে এই আলোচনায় চিকিৎসক, বিশিষ্ট চিকিৎসক তমনাশ চৌধুরী। ডক্টর চৌধুরী, শুভজিৎ বলছি, এখানে অনিকেত চিকিৎসা বিজ্ঞানের ছাত্র হিসেবে এবং তিলোত্তমার সহপাঠী হিসেবে, আন্দোলনকারী হিসেবে অনেকগুলো বিষয় তুলে ধরেছেন। আপনার কাছে একটু যাই, আপনার রিয়াকশনটাকে নিয়ে নিই। এই দেশ, এই রাষ্ট্র কত নির্মম হতে পারে যে একটি কন্যাহারার মা বাবাকে তার এরকম নৃশংস হত্যা হয়ে যাওয়ার পর ছোট থেকে বড় করে তার স্বপ্নকে গড়ে তোলার, সেই স্বপ্নকে খুন হয়ে যাওয়ার পর তার মা বাবাকে দরজায় দরজায় ঘুরতে হয় বিচার চেয়ে। এর চেয়ে নৃশংস এই দেশ হতে পারে না। কবে এই দেশ নির্লজ্জ হবে? আমাদের দেশ কবে লজ্জা পাবে? এই নৃশংস ঘটনায় মুখ থাকবে কবে? আমরা মনে করি আজকে শুধু সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত ঘোষণা করে যদি মনে হয় যে বিচার ব্যবস্থা তার কাজ শেষ করে দিল, যদি আমরা দেখি যে আমাদের যে তদন্তকারী সংস্থা পুলিশ, তার সম্বন্ধে তো অনেক কথা হয়ে গেছে, প্রথম 5 দিনে তারা কি করেছে, তদন্ত না তথ্য প্রমাণ লোপাট। তারপরে আমরা সিবিআইকে দেখেছি, সিবিআই তার যা যা করার দরকার ছিল তার কতগুলো ফাঁক ইতিমধ্যেই আমাদের সবার নজরে এসছে। সিএফএসএল রিপোর্ট, ক্রাইম সিন, তার সিসিটিভি ফুটেজ, সমস্ত কিছু নিয়ে অনেক প্রশ্ন।
তার মা বাবার কাছ থেকে শুনেছেন কত কত প্রশ্ন। এই এতগুলো প্রশ্ন নিয়ে যদি শুধু সঞ্জয় রায়কে দোষী ঘোষণা করে কোনো সাজা দেওয়া হয়, তাহলে আমরা মনে করি যারা 9ই আগস্টের পর থেকে আমরা এই আন্দোলনের পথে আছি, আমরা এই যন্ত্রণার ভাগিদার, আমরা যারা আজকে মনে করি আমরা এই অভয়ার বৃহত্তর পরিবার, আমরা মনে করব আমরা ন্যায় বিচার পেলাম না, এই দেশ আমাদের এই নৃশংসতার ন্যায় বিচার দিল না। আমরা তাই মনে করি আমাদের রাস্তা তখন হয়ে যাবে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই এনকোয়ারি, একটি অত্যন্ত উচ্চ স্তরের ঘটনা বলে মনে হয়, সাধারণত হয় না। তারপরেও যদি দেখি প্রকৃত দোষীরা তাদের খোঁজ পাওয়া গেল না, প্রকৃত দোষীদের সাজা দেওয়া গেল না, এবং তথ্য প্রমাণ লোপাটের সাথে যারা যুক্ত তারা ছাড় পেয়ে গেল, তাহলে আমাদেরকে আমাদের রাস্তায় খুঁজে নিতে হবে। প্রতিবাদের ভাষা আমাদের রাস্তাতেই প্রমাণ করতে হবে। ঠিক ঠিক ঠিক। মোক্ষা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অভিনেত্রী। মোক্ষা, আমার সেই দিনটার কথা মনে পড়ে যাচ্ছে। স্টুডিও আমি ছিলাম এখানে কোনো এক রবিবার, ডার্বি বন্ধ, রাস্তায় কাতারে কাতারে একই সঙ্গে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিংয়ের সমর্থকরা রয়েছে। পুলিশের তরফ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আপনি সেখানে দাঁড়িয়ে আপনি বলে যাচ্ছেন এক নাগারে, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিম্যান্ড জাস্টিস। আপনার সঙ্গে অনেকে একই সঙ্গে বলছেন। জাস্টিস পেলেন? মোক্ষার সঙ্গে আবারও কোনো একটা যান্ত্রিক গোলযোগ হচ্ছে। আমরা আবারও যাই। আমাদের সঙ্গে একদিকে যেমন রয়েছেন তিলোত্তমার বাবা মা, তেমনই রয়েছেন গুরাপের পরিবার। আচ্ছা, গুরাপের পরিবার তারা আমাদের সঙ্গে এই মুহূর্তে নেই। তিলোত্তমার বাবা মা, কাকু আপনার কাছে একটু চাই। আপনি যে বিষয়টা হাইলাইটস করলেন গুরুত্বপূর্ণ। আপনি বললেন যে এটা মার্ডার দেন রেপ, মানে মার্ডারটা কি পরিকল্পিত, রেপটা কি ঘেঁটে দেওয়ার জন্য, পুরো বিষয়টাকে বিপথে চালিত করার জন্য? সেটা আমাদের এখন তো মনেই হচ্ছে, কারণ আমার মেয়েকে খুন করার বিভিন্ন কারণ আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি। এবং আমার মেয়ের একটা প্রতিদিন ডায়েরি লেখার একটা অভ্যাস ছিল। যেদিন 8 তারিখ 9 তারিখে মারা গেছিলো, মানে ভোরের পরে রাত মারা গেছে না 8 তারিখ মারা গেছে, সেটাই তো আমরা এখনও কনফার্ম জানি না। যখন আমার মেয়ে মারা গেছে তার আগে ডায়েরিতে লিখে গেছে যে আমাকে গোল্ড মেডেল পেতে, এমডিতে গোল্ড মেডেল পেতেই হবে। একটা কাগজে লিখে, মানে ওই ডায়েরির পেজে লিখেছে গোল্ড মেডেল পেতে হবে, মা বাবাকে ভালো রাখতে হবে, আমাকে কি কোথায় কি কাজ করবে। ও একটু ডায়েরি লেখার অভ্যাসই ছিল। প্রতিদিন ভবিষ্যৎ নিয়ে পরের দিনের পরিকল্পনা আগের দিন লিখে রাখত। কিন্তু সেই ডায়েরির পাতাগুলো ছেঁড়া হয়েছে। তার মানে কি? তার মানে কেউ ওই জিনিসগুলো সহ্য করতে পারেনি, বা করতে আমার মেয়েকে ওই গোল্ড মেডেল পেতে দেবে না, এই ধরনের মানসিকতার লোকজনও ছিল। যেমন যে আমার মেয়ের ইমিডিয়েট ভিপি টিচার আর কি, উনি তো আমার মেয়ের থিসিসটা নিয়ে আরেকটি ছেলে তাকে দিয়ে দিয়েছিলেন। এইবার থিসিসটা দিয়ে দেওয়াটা আমার মেয়ে হয়তো সেভাবে নেয়নি, কিন্তু সের মধ্যে যে কী রহস্য ছিল সে তো সেই ভিপি তিনি বলতে পারবেন। এবং একটা কথা না বললে এখানে খুবই খারাপ, এই যে ভিপি আজকে 163 দিন হতে চললো, আজ পর্যন্ত উনি আমাদের সামনে আসেননি বা আমাদের সঙ্গে একটি কথাও বলেননি। যেমন অপরাধী 4 জন যারা আমার মেয়ের সঙ্গে রাত্রিবেলায় ছিল, আমরা অপরাধী বলেই মনে করি তারা যেমন আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি, উনিও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। এবং 9 তারিখ অতক্ষণ আমরা হসপিটালে ছিলাম, তখনও আমাদের সঙ্গে কোনো দেখা করেননি। উনিও এই খুনের সঙ্গে জড়িত কিনা এখন আমাদের তো ওনাকে নিয়েও সন্দেহ হচ্ছে। এবং যারা প্রভাবশালীর মেয়েদের কাছে টাকা চাইতে পারে হসপিটাল থেকে ফোন করে, তারা যে আমার মেয়ের কাছে টাকা পয়সাও যে চাইছিল না তার তো কোনো প্রমাণ এখনও আমরা পাইনি। সিবিআই সে সমস্ত কিছুই সামনে আনছে না। আমরা কোর্টের কাছে এই সমস্ত কোশ্চেনগুলো রেখেছি, আশা করছি ভবিষ্যতে এইসব প্রশ্নের উত্তর আমরা পাবো। কাকিমা, আপনাকে একটা প্রশ্ন করি। আজকে মানে এর আগে একটু আমি বলি। হ্যাঁ, বলুন বলুন বলুন। একজন একটু আগে বললেন যে বাবা মা কিসে সন্তুষ্ট হবে, সিবিআই ডেকে এনেও তাদের প্রতি অনাস্থা দেখাচ্ছে। সিবিআই প্রথমে বলি আমরা ডাকিনি, আমরা হাইকোর্টে কেস করেছিলাম, হাইকোর্ট বুঝেছিলেন সিবিআইকে দিলে কেসটা ভালো হবে, তাই দিয়েছিলেন। আমরা তাদের কাছে সন্তুষ্ট হতে পারিনি, আমাদের অনেক কোশ্চেন আছে তাদের কাছে রেখেছি, তাই বলেছি। কিন্তু উনি যেভাবে কথা বললেন আমার এটা ভালো লাগলো না।
এবার বলুন, আপনার কোশ্চেন বলুন। কাকিমা, আজকে আমরা এর আগে দেখেছিলাম সঞ্জয়কে যখন নিয়ে যাওয়া হচ্ছে, মানে কোর্ট থেকে যখন জেলে নিয়ে যাচ্ছে পুলিশ, তখন সঞ্জয় চিৎকার করে বলেছিল আমাকে ফাঁসানো হচ্ছে, আমাকে আমার ডিপার্টমেন্ট ফাঁসিয়েছে। তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম সঞ্জয়কে বলতে শুনেছিলাম, কিন্তু আইনজীবী মহলের সঙ্গে পরে যখন কথা বলেছিলাম তারা বারবার বলেছিলেন বাইরে কে কোথায় কি বলল তার কোনো আইনি সারবত্তা নেই, আইনি কোনো ভিত্তি নেই। আজকে আমরা দেখলাম একেবারে অন্তিম লগ্নে সেখানে এসে সঞ্জয় ভেতরে বলছে যে আমাকে ফাঁসানো হচ্ছে, আমি গরিব মানুষ, গলায় রুদ্রাক্ষের মালা ছিল, সেটা তো ছিঁড়ে যেতে পারতো, সেটা কোথায় গেল, মানে নতুন একটা জিনিস আজকে সঞ্জয় নিয়ে এলো। কি মনে হয় কাকিমা, এটা কি মানে এই তদন্তকে আরেকটু কৌশলগতভাবে বিপথে ফেলার একটা চেষ্টা করলো সঞ্জয়, বা কেউ তাকে দিয়ে করালো? এটা আমরা ঠিক বুঝতে পারছি না, তবে ওর মোটিভ কি, ও কি বলতে চায়, এটা যদি ও স্পষ্ট করে বলতো তাহলে ওর দিকেও সুবিধা হতো, আমাদের যারা তদন্ত করছে তাদের দিকেও সুবিধা হতো। হয়তো যারা তদন্ত করছে তারা ওকে দিয়ে বলাতেও চাইছে না, এটা আমরা বলতে পারবো না। কিন্তু আমরা মনে করি আসল অপরাধী আরও আছে। একটা জনবহুল হসপিটাল, আমি বারবার বলছি, প্রথম দিন থেকেই বলছি, এখানে কেউ এসে একা আমার মেয়েকে মার্ডার করে গেল, কেউ কিছু জানতে পারলো না, এটা আমরা বিশ্বাস করি না। এবং CSFL রিপোর্ট, DNA রিপোর্ট আরও অন্যের উপস্থিতি এটা বলে দিচ্ছে। এটা আমরা এতদিন জানতাম না, এখন এই আপনাদের চ্যানেল থেকেই এটা ভাইরাল হয়েছে, তাই আমরা জানতে পেরেছি। এবং আমি সমস্ত জনসাধারণকে বলবো, এই রায় বেরোলো মানে একটা ধাপ আমরা পেরোলাম তদন্তের বা বিচার প্রক্রিয়ার। এখানে বিচার থেমে যাবে না, তদন্তও থেমে যাবে না, আমরা হতাশও হব না। এবং সমস্ত জনসাধারণ, সমস্ত দেশের বিদেশের যারা এতদিন আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করেছেন, তাদের সবাইকে বলবো হতাশ হওয়ার কোনো জায়গা নেই। আমাদের বাইরের আন্দোলন যেমন চলবে, আরও জোরদার করতে হবে এবং কোর্টের লড়াইও লড়তে হবে, বিচার আমাদের ছিনিয়ে আনতে হবে। বাইরের আন্দোলন যারা করেছেন এতদিন ধরে, অভিনেত্রী মোক্ষা আমাদের সঙ্গে রয়েছেন। মোক্ষা, আপনাকে আমরা দেখেছিলাম, আপনি বাইপাসের ওপরে দাঁড়িয়ে বলে যাচ্ছেন উই ডিম্যান্ড জাস্টিস, উই ডিম্যান্ড জাস্টিস। আপনার সঙ্গে আরো অনেকে তারা গলা মেলাচ্ছেন, অপরিচিত প্রত্যেকেই। জাস্টিস পেলেন আজকের দিনে দাঁড়িয়ে? প্রশ্নটা সোমবার মঙ্গলবার কি হবে পরের কথা। একদম একদম সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের প্রথম দিন থেকেই মনে হচ্ছিল এরকম অনেক মার্ডার কেস আমরা দেখেছি, এরকম ভাবে কি জনজাগরণ হয়েছিল, এরকম ভাবে কি আন্দোলন হয়েছিল? এটা এই কারণেই হয়েছিল কারণ বৃহত্তর মানুষ বিশ্বাস করেছিলেন একটা সিভিক ভলেন্টিয়ার রাত 3টের সময় ওই টাইমটায়, am I audible? হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি আমরা। এক্স্যাক্টলি ওই টাইমটায় গিয়ে দুম করে একটা সেমিনার রুমে ঢুকে একটা কর্মরত চিকিৎসককে মারছে, এটা কেউই বিশ্বাস করেনি। যারা যারা পার্টিকুলার একটা দলের, তারা একজন মানে একটা দল, অন্য আরো মানে একাধিক আছে অন্য দল, তো এইভাবে বিভক্ত হয়ে গেছিল কারণ প্রত্যেকেই চেয়েছে আসল যে দোষী তার শাস্তি হোক। আমরা প্রথম দিন থেকে চেয়েছি যে আসল যারা দোষীরা, আর সব থেকে বড় তারা আরো বড় ক্রিমিনাল যারা এটার এভিডেন্স ট্যাম্পার করেছে, এই এভিডেন্স। যান্ত্রিক গোলযোগ আবারও হচ্ছে, মোক্ষার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করব। দেখুন, অনেকে এর আগে যখন কথা হয়েছে আমাদের স্টুডিওতে আসেন, অনেকেই বলেছিলেন যে তোমাদের স্টুডিওতে শুভজিৎ এতবার আমরা গেছি, তোমাদের অফিসে এতবার গেছি, আমরা কোথায় কি আছে সেটা কি আমি জানি? হঠাৎ করে সঞ্জয় রায় বাইরের কেউ একজন দুম করে ঢুকে গেল, কোথায় একজন চিকিৎসক শুয়ে আছে সেটা জানতে পারলো কি করে? এই প্রশ্ন কিন্তু আজকের দিনেও অনেকেই তুলেছেন, এটা প্রাসঙ্গিক প্রশ্ন। তবে প্রশ্ন থাকবে, পাশাপাশি থাকবে আন্দোলন, যেটা পরিষ্কার করে দিলেন তিলোত্তমার বাবা মা, যেটা পরিষ্কার করে দিলেন অনিকেত মাহাতো।